কোনো চুক্তি ছাড়াই শেষ হলো ট্রাম্প পুতিনের 3 ঘন্টার বৈঠক। আলোচনায় অগ্রগতির দাবি মার্কিন প্রেসিডেন্টের, শান্তি প্রক্রিয়ায় বাধা না দিতে পুতিনের হুঁশিয়ারি। চট্টগ্রামের বাকলিয়ায় একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। জানা যায়নি অগ্নিকাণ্ডের কারণ। মূল গেট থেকে লকার ভাঙা হয় 6টি তালা। খুলনার রূপসায় কৃষি ব্যাংক থেকে প্রায় 16 লাখ টাকা চুরি। জিজ্ঞাসাবাদের জন্য 3 নিরাপত্তা কর্মী পুলিশ হেফাজতে। ক্লিংকার তৈরিতে উপযোগী হওয়ায় অসাধু চক্রের কবলে ভোলাগঞ্জের সাদা পাথর, বলছেন ভূতত্ত্ববিদরা। পর্যটন মূল্য কাজে লাগিয়েই অনেক বেশি অর্থ রাজস্ব আয় সম্ভব। এখন তো পানি একদম পরিষ্কার, নদীতে গোসল করা যায়। কিছুদিন পরে পানিটা কমে যাবো, পচে যাবে পানি। বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরী, বর্ষায় প্রাণ পেয়েছে নদী। শুষ্ক মৌসুমে ফের আগের রূপে ফেরার শঙ্কা। দূষণ ঠেকাতে জনবল সংকটের দোহাই, পরিবেশ অধিদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন। সকালের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। ট্রাম্প পুতিন বৈঠকের পর ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো চুক্তি হয়নি, তবে আলোচনা অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ও রুশ প্রেসিডেন্ট। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পরবর্তী বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ও ন্যাটোকে আমন্ত্রণ জানানো হবে। এদিকে ইউক্রেন যুদ্ধের মূল কারণগুলো নিরসনের তাগিদ দেন রুশ প্রেসিডেন্ট। দ্বিতীয় দফা সম্ভাব্য বৈঠকের জন্য ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানান তিনি। আলোচনার অগ্রগতিতে হস্তক্ষেপ না করতে ইউরোপ এবং ইউক্রেনকে হুঁশিয়ারি দেন পুতিন। হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। বিশ্বের 2 পরাশক্তির শীর্ষ সম্মেলন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রথম সাক্ষাৎ। 7 বছর 1 মাস পর মুখোমুখি 2 বিশ্ব নেতা। শেষ মুহূর্তের সিদ্ধান্তে ট্রাম্প পুতিনের বৈঠক 1-on-1 হয়নি। দ্বিপাক্ষিক বৈঠকে উপস্থিত ছিলেন 2 দেশের শীর্ষ কর্মকর্তারা। প্রায় 4 ঘন্টার বৈঠক শেষে যৌথ বিবৃতির জন্য সংবাদ সম্মেলনে উপস্থিত হন ট্রাম্প ও পুতিন। ডোনাল্ড ট্রাম্পের দাবি, আলোচনা ফলপ্রসূ হয়েছে, তবে ইউক্রেনে যুদ্ধবন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। ভ্লাদিমির পুতিন স্বীকার করেন, ইউক্রেন যুদ্ধ পুরো বিশ্বে কোনো সুফল বয়ে আনেনি। যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার সম্পর্কও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বিশ্বাস করি আমাদের খুব ফলপ্রসূ একটি বৈঠক হয়েছে। অনেক বিষয়ে আমরা একমত হয়েছি, বলবো বেশিরভাগ ক্ষেত্রেই। তবে কয়েকটি বড় বিষয়ে এখনো পুরোপুরি পৌঁছানো যায়নি, কিন্তু কিছুটা অগ্রগতি হয়েছে। তাই চুক্তি হবে তখনই যখন আসলেই চুক্তি হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে খুব ভালো কথা হয়েছে। আমরা আগেও বারবার এবং খোলাখুলিভাবে টেলিফোনে কথা বলেছি। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফও রাশিয়ায় বেশ কয়েকবার সফর করেছেন, আর আমাদের সহকারী ও পররাষ্ট্রনীতি বিভাগের প্রধানরা নিয়মিত যোগাযোগ রাখছেন। পুতিন বলেন, রক্তপাত বন্ধে সবাইকে স্থায়ী সমাধানের পথ খুঁজতে হবে। আলোচনার অগ্রগতি বাধাগ্রস্ত করতে ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের যে কোনো ধরনের ষড়যন্ত্র ও উস্কানি থেকে বিরত থাকার আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট। ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানান তিনি। পুতিনের সঙ্গে বৈঠকের পর এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও নেটোর সঙ্গে আলোচনায় বসবেন বলে জানান ট্রাম্প। এর আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের বিমান দুটি আলাস্কার অ্যাঙ্করেজ শহরে মার্কিন যৌথ সামরিক ঘাঁটিতে এসে পৌঁছালে সেখানে ভ্লাদিমির পুতিনকে অভ্যর্থনা জানান ডোনাল্ড ট্রাম্প। পরে ট্রাম্পের আমন্ত্রণে তার গাড়িতে করেই একসঙ্গে সম্মেলনস্থলে রওনা হন 2 শীর্ষ নেতা। এদিকে ট্রাম্প পুতিনের শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট জেলেনস্কিকে না রাখায় অ্যাঙ্করেজ শহরে বিক্ষোভ করে ইউক্রেনীয়রা। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর শুরু হয় যুদ্ধ। দীর্ঘ 3.5 বছর ধরে চলমান যুদ্ধে 2 দেশের প্রায় 10 লাখ সামরিক বেসামরিক ব্যক্তি হতাহত হন। শান্তির সন্ধানে স্লোগানে হওয়া শীর্ষ সম্মেলনটি কিছুটা হলেও ফলপ্রসূ হওয়ার পর ট্রাম্প, পুতিন ও জেলেনস্কি এই ত্রিপক্ষীয় বৈঠকটি কবে হবে এবং কিভাবে ও কত দ্রুত যুদ্ধবিরতি কার্যকর ও স্থায়ীভাবে বন্ধ হবে তা দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান, যাচ্ছি তার কাছে। ইনান, আমরা দেখলাম ট্রাম্প পুতিন বহুল আলোচিত বৈঠক কিন্তু সম্পন্ন হলো কোনো ধরনের চুক্তি ছাড়াই। তো এই যে চুক্তি ছাড়াই একটি রুদ্ধদ্বার বৈঠক আমরা দেখলাম, এর কোনো আদৌ কোনো গুরুত্ব কি বহন করে কিনা?
মৌটুসী, আপনাকে ধন্যবাদ শুরুতে। এবং আপনি যেটি বললেন গুরুত্ব বহন করে কিনা, অবশ্যই গুরুত্ব বহন করে, কারণ আপনি জানেন যে দীর্ঘ 3 বছরের বেশি সময় ধরে ইউক্রেন রাশিয়ার মধ্যে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে প্রতিদিনই প্রাণহানি হচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে। ইউক্রেন একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে। যদিও পশ্চিমা মিত্র তাদেরকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু যুদ্ধের যে ক্ষয়ক্ষতি সেটি তো আসলে তারা এড়াতে পারছে না। সুতরাং যুদ্ধ বন্ধ হওয়াটা এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি, কারণ আপনি জানেন যে হারে প্রাণহানি হচ্ছে, সেই প্রাণহানি ঠেকানোর কথা কিন্তু বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপনি সেই জায়গা থেকে যদি দেখেন, তাহলে এটি একটি ভালোর শুরু বা যুদ্ধ বন্ধের একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবেও আপনি ধরতে পারেন। সেই জায়গা থেকে অবশ্যই এই আলোচনাটি বা বৈঠকটি আসলে খুবই গুরুত্বপূর্ণ, এটি বলাই যায়। তবে মোটা দাগে ট্রাম্প এবং পুতিনের মধ্যে যে বৈঠকটি আজ অনুষ্ঠিত হয়েছে, সেটি কিন্তু এখন পর্যন্ত গোপন রয়েছে। তাদের মধ্যে আসলে কি কথা হয়েছে, তারা শুধুমাত্র বলেছেন অগ্রগতি হয়েছে, ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তারা বেশ কিছু বিষয়ে একমত হয়েছেন। আমরা একটু বিস্তারিত দেখে আসি আসলে ট্রাম্প এবং পুতিনের মধ্যে যে বৈঠকটি হয়েছে, সেই বৈঠকে এখন পর্যন্ত কোন কোন বিষয়গুলো আসলে আলোচনায় ঠাঁই পেয়েছে। আলোচনায় তো অবশ্যই ইউক্রেন ইস্যু ঠাঁই পাবে, তবে সমঝোতার আগে কোনো ধরনের চুক্তি নয় এমন একটি বিষয়ে তারা পৌঁছেছে। বা ট্রাম্প বলেছেন দেয়ার ইজ নো ডিল আনটিল দেয়ার ইজ এ ডিল, অর্থাৎ কোনো সমঝোতার আগ পর্যন্ত তারা কোনো ধরনের চুক্তিতে যাবে না। অর্থাৎ আগে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটি সমঝোতা হতে পাওয়া হবে এবং সেটি পশ্চিমাদেরকে সঙ্গে নিয়ে, এবং ন্যাটো থাকবে। যেহেতু এখন রাশিয়ার সঙ্গে আলোচনা শেষ বা প্রাথমিক পর্যায়ে শুরু হলো, পরবর্তীতে তিনি ন্যাটো, পশ্চিমা সামরিক জোট ন্যাটো এবং ইউক্রেনের নেতৃবৃন্দের সঙ্গে ট্রাম্প বসবেন এবং সেখানে তিনি সিদ্ধান্ত নেবেন যে আসলে যুদ্ধ বন্ধ হচ্ছে কিনা। মূলত বল এখন বলা যায় ন্যাটো এবং ইউক্রেনের কোর্টে, তারাই আসলে ডিসিশন নেবে। শান্তি প্রক্রিয়ায় কোনো ধরনের বাধা সৃষ্টি না করতে পুতিন হুঁশিয়ারি দিয়েছেন। পুতিন বলছেন যে এই যে শান্তি প্রক্রিয়াটি শুরু হলো, এটিতে কেউ যদি এখন বাধা দিতে আসে তবে তিনি সেটি বরদাস্ত করবেন না। যুক্তরাষ্ট্রের উপর ভরসা রাখছে কিয়েভ, যেমনটা বললাম, এবং মস্কোয় পরবর্তী বৈঠকের আভাস দিয়েছেন মূলত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমরা দেখে আসি আসলে ট্রাম্প আসলে কি বলেছেন এই বৈঠকের বিষয়ে। ট্রাম্প বলেছেন ইউক্রেন ইস্যুতে আলোচনা ফলপ্রসূ হয়েছে, অনেক বিষয়ে সমঝোতা হয়েছে, তবে কোন বিষয়ে সমঝোতা হয়েছে সেটি তিনি বলেননি। তবে আভাস দিয়েছেন যে মোটামুটি মোটা দাগে বড় বড় বিষয়গুলোতে তারা একমত হয়েছে। খুব অল্প কিছু বিষয় বাকি আছে যেগুলোতে তারা সমঝোতায় পৌঁছাতে পারেনি, তবে এর মধ্যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি উল্লেখ করেছেন। এবার সমাধান হয়নি, তবে ভালো সম্ভাবনা রয়েছে শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য। এবং মার্কিন নির্বাচনে রুশ যে হস্তক্ষেপ, অর্থাৎ 2016 সালে যে মার্কিন নির্বাচন হয় সেটার বিষয়ে কথা বলেছেন এবং তিনি খুবই বিরক্ত হয়েছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন। যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনার কথা বলেছেন ট্রাম্প। আমরা একটু দেখতে চাই পুতিন আসলে কি বলেছেন, পুতিনের অবস্থানটা কি আজকের যে ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হলো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যেমনটি একটু আগেই বললাম, যে শান্তি প্রক্রিয়ায় ন্যাটো এবং ইউক্রেন যেন বাধা না দেয় সে বিষয়ে তিনি সতর্ক করেছেন এবং যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন এই সম্পর্কটা এ যাবৎকালে অনেক বছরের মধ্যে একেবারে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে এই বিভিন্ন ষড়যন্ত্রের কারণে, তিনি এমনটি উল্লেখ করেছেন। এবং পরিস্থিতি পরিবর্তন করে দ্বন্দ্ব থেকে সংলাপে যেতে শীর্ষ নেতাদের বলতে ট্রাম্প এবং পুতিনের যে দুজনের যে সম্পর্ক, সেখানে বসাটা খুব প্রয়োজন বলে আসলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমরা একটু ঘটনাস্থলে যেতে চাই, যুক্তরাষ্ট্রে যেতে চাই, দেখতে চাই সেখানকার সবশেষ অবস্থা কি। সেখানে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি, যাবো তার কাছে, জানবো তার কাছ থেকে বৈঠকের বিস্তারিত, কি বলছেন সেখানকার মানুষ। সাকি, আমাকে নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন? শুনছিলাম সহকর্মী ওমর ইনানের বিশ্লেষণ এবং খুব গঠনমূলক আলোচনা। এটি একটি ঐতিহাসিক সম্মেলন, দুই রাষ্ট্রপ্রধানের সম্মেলন। দীর্ঘদিন পর, 7 বছর 1 মাস পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের বৈঠকটি হলো এবং এই বৈঠকটিকে আমরা জানি যে একটি বৈঠকে একটি দুই দেশের দ্বিপাক্ষিক নানান বিষয়, অমীমাংসিত নানান বিষয়ে আলোচনা হয়, কিন্তু এই ঐতিহাসিক বৈঠকটি এই কারণেই বলা হচ্ছে এই বৈঠকে কিন্তু দ্বিপাক্ষিক এবং অমীমাংসিত বিভিন্ন বিষয় ছাড়াও মূল যে বিষয়ের কারণে এটি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটি হচ্ছে শান্তি আলোচনা। অর্থাৎ 2022 সালের ফেব্রুয়ারি 14 তারিখে যে রাশিয়া যে ইউক্রেনে হামলা করেছিল, তারপরে যে যুদ্ধ
যুদ্ধ, সেই যুদ্ধ বন্ধের জন্য সেই আলোচনা, এবং এই আলোচনার প্রেক্ষিতে যুদ্ধ বন্ধের এবং যুদ্ধবিরতির ইস্যুটি নিয়ে কিন্তু এই আলোচনা হয়েছে। এবং অনেকদিন ধরেই ডোনাল্ড ট্রাম্প তিনি মধ্যস্থতা করে আসছিলেন, এবং এখানে এই যুদ্ধে কিন্তু এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি হয়ে গেছে প্রায় 1 মিলিয়ন, অর্থাৎ 10 লাখেরও বেশি মানুষ হতাহত হয়েছে, প্রচুর সম্পত্তির ক্ষতি হয়েছে। সারা পৃথিবী এই যুদ্ধের কারণে একটি অস্থির অবস্থায় রয়েছে, অশান্তি ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে, যেখানে অর্থনীতি বিপর্যস্ত ছিল। তো যে কারণে এই সম্মেলনটি খুব গুরুত্বপূর্ণ, এবং এই সম্মেলনটি কিন্তু শেষ মুহূর্তে হলো, এবং এই কারণেই এই সম্মেলনটি ঐতিহাসিক। যদিও অনেকেই হয়তো আশা করতে পারেন যে এই সম্মেলনের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়তো স্বাক্ষর হতে পারত, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা কেউ কেউ বলছেন যে এই প্রথম একটি আলোচনা যেখানে ইউক্রেন একটি পার্ট, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তিনি নেই সেখানে, সেই জায়গায় কিন্তু এইভাবে যুদ্ধবিরতি সম্ভব নয়। তবে যুদ্ধবিরতির যে একটি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে সেটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু, এবং ট্রাম্প ইতিমধ্যে বলেছেন যে পরবর্তী যে বৈঠকটি হবে সেখানে কিন্তু শুধু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নয়, সেখানে কিন্তু নেটো আসবে। কারণ আপনি জানেন যে ইউক্রেনের নেটোতে অন্তর্ভুক্ত হওয়া নিয়ে কিন্তু সমস্যা, এবং রাশিয়া কোনোভাবেই ইউক্রেনকে নেটোভুক্ত করতে চায় না তার প্রতিবেশী একটি দেশ হিসেবে। তো এই শান্তি আলোচনার পরে যে অগ্রগতি, সেই অগ্রগতির আরও অনেক বিষয় নিয়ে এখন চুলছেড়া বিশ্লেষণ হচ্ছে। এখন সবাই একটি বিষয় নিয়েই তাকিয়ে রয়েছেন, যে সেটি হচ্ছে যে পরবর্তী এই বৈঠকে যে দ্বিতীয় ধাপ, সেই দ্বিতীয় ধাপটি কবে হবে এবং কিভাবে কত দ্রুত যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হবে এবং কার্যকর হবে, এই আশাই এখন প্রত্যাশাই সবাই রয়েছেন। এবং এই বৈঠক শেষে কিন্তু বিকেলবেলার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন, এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি মস্কোর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। এই বৈঠক শেষে যে যৌথ সংবাদ সম্মেলন, সেইখানে কিন্তু সবাই যৌথ বিবৃতিটি পড়ে গেছেন, সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর তিনি দেননি। আশা করা হচ্ছে যে খুব গঠনমূলক আলোচনা হয়েছে এবং গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, এবং সেই আলোচনায় দ্বিতীয় ধাপের যে শান্তি আলোচনা সেটি আরও বেশি ফলপ্রসূ হবে এবং যুদ্ধবিরতি কার্যকর হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সাকি, আপনাকে ধন্যবাদ। মৌটুসী, সাকি যেমনটি সহকর্মী সাকি যেমনটি বলছিলেন যে অনেকে আশা করছিলেন যে আজকের বৈঠকের মধ্য দিয়ে হয়তো বা যুদ্ধবিরতির ঘোষণা আসবে কিংবা একটি শান্তি চুক্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তবে আপনি সাকি যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বললেন, যুদ্ধে জড়িয়ে আছে দুপক্ষ, ইউক্রেন এবং রাশিয়া। ইউক্রেনকে ছাড়া আসলে কোনো ধরনের শান্তি প্রক্রিয়া সম্ভব নয়। তবে বড় দাগে, মোটা দাগে যে কথাটি, যে আসলে শান্তি প্রক্রিয়ার শুরু হিসেবে যেই বিষয়গুলো নিয়ে অমীমাংসিত বিষয় রয়েছে, যে বিষয়ের মধ্যে দুদেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, বিশেষ করে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার যে দ্বন্দ্ব রয়েছে, সেই বিষয়গুলো প্রাথমিকভাবে আসলে তারা সমঝোতায় পৌঁছাতে পারে কিনা। খুব ছোট করে জানতে চাইবো, যেমনটি সাকিব বলছিলেন যে পরবর্তীতে মস্কোতে কিন্তু আমন্ত্রণ জানিয়ে গেছেন, তো সেখানে পরবর্তী যখন তাদের বৈঠক হবে সেখানে কি যুদ্ধ বন্ধের কোনো সম্ভাবনা আছে কিনা, আর যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে যে একটি বৈরী সম্পর্ক রয়েছে সেটি শীতল হওয়ার সম্ভাবনা? যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার বৈরী সম্পর্ক অনেকটা এখন শীতল, কারণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে সম্পর্ক, আসলে এটি আগে থেকে সুসম্পর্ক, তারা গণমাধ্যমে সেটি কিন্তু এর মধ্যে বলেছেন। এবং আপনি যে প্রশ্নটি করেছেন যে মস্কো যে পরবর্তী যে বৈঠক, তার আগে আসলে ন্যাটো এবং ইউক্রেনের সঙ্গে বৈঠক হবে, এবং ন্যাটো এবং ইউক্রেন কি বলে তার উপর নির্ভর করছে রাশিয়ার সঙ্গে আসলে যুক্তরাষ্ট্রের আলোচনা কি হবে, এবং রাশিয়া ও যুক্তরাষ্ট্র পরবর্তীতে হয়তো ন্যাটো এবং ইউক্রেনের আলোচনার পরিপ্রেক্ষিতে তারা সিদ্ধান্ত নিতে পারবে আসলে যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যায়। মোটে সেই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ ইনান আপনাকে। যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার আলোচনা নিয়ে আমার সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ওমর ইনান। 2020 সালের আফগানিস্তানে তালেবান চুক্তির মতোই এবারও মূল পক্ষ ইউক্রেনকে বাইরে রেখে আলোচনায় বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জেলেনস্কিকে বাদ দিয়ে এই বৈঠককে ঘিরে নতুন কূটনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। বৈঠকের দিনটি তালেবানের ক্ষমতায় প্রত্যাবর্তনের বার্ষিকীর সঙ্গে মিলে যাওয়ায় বিষয়টি প্রতীকী গুরুত্ব অর্জন করেছে বলে ধারণা গণমাধ্যমের। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ ঝুঁকির কূটনীতি শুরু হয় 2020 সালের ফেব্রুয়ারিতে তালেবানদের সঙ্গে মার্কিন শান্তি চুক্তি দিয়ে, যার নাম ছিল আফগানিস্তানের শান্তি ফিরিয়ে আনা। বিতর্কের মূল কারণ ছিল সে আলোচনায় আফগান সরকারকে বাইরে রাখা, এমনকি তখন মার্কিন নিষেধাজ্ঞার তালিকাভুক্ত তালেবান নেতাদের ক্যাম্প ডেভিডে আমন্ত্রণের কথাও বলেছিলেন ট্রাম্প। এবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে একই ধরনের প্রশ্ন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হলেও ইউক্রেনকে টেবিলে রাখা হয়নি। রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে পশ্চিমা বিশ্বে পুতিন কার্যত এক ঘরে, অথচ ট্রাম্পের লাল গালিচায় সেই কূটনৈতিক বিচ্ছিন্নতা ভাঙ্গার ইঙ্গিত মিলছে।
প্রতীকী দিক থেকে তারিখটিও তাৎপর্যপূর্ণ বলে ধারণা বিশ্লেষকদের। 15 আগস্টই আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় ফেরার চতুর্থ বার্ষিকী। 2020 সালের মার্কিন চুক্তির পর তালেবান বুঝেছিল তাদের জয়ের পথে সবচেয়ে বড় বাধা সরে গেছে। বিশ্লেষকদের মতে পুতিনও হয়তো একই বার্তা খুঁজে নিচ্ছেন এই ওয়াশিংটন বৈঠক থেকে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সকালের সময় আরও থাকছে। টেকনাফের নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া 5 জেলেকে 4 দিনও ফেরত দেয়নি আরাকান আর্মি। উৎকণ্ঠায় স্বজন ফিরিয়ে আনার চেষ্টায় প্রশাসন, সচেতন হবার আহ্বান বিজেপির। চট্টগ্রামের বাকলিয়ায় প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রামে গতকাল মধ্যরাতে জুট ও প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই আগুন কিন্তু এখনো জ্বলছে। আমরা দেখছি প্রায় 7 থেকে 8 ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও এখনো কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এবং এই আগুনটি লেগেছে বাকলিয়া অ্যাক্সেস রোড এলাকায় আহাত কনভেনশন সেন্টারের পেছনে। এবং আমাদের ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছে তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের এই মুহূর্তে চেষ্টা করছেন। সেক্ষেত্রে এখনো পর্যন্ত আগুনের যে তীব্রতা, আগুনের যে ভয়াবহতা, আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এখানে মূলত জুটের গোডাউন থাকার কারণে প্রথমে সেই জুটের গোডাউনে আগুন লাগে এবং এরপর সেই আগুন কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে। জুটের গোডাউনের আগুন থেকে একটি পুরাতন প্লাস্টিকের গোডাউন ছিল, সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী 5 থেকে 6টি বসতঘর ছিল, সেই 5-6টি বসতঘরও কিন্তু একেবারেই পুরোপুরি পুড়ে গেছে, সেটি কিন্তু আমরা দেখছি। এবং গত মধ্যরাতে যখন আগুনটি লেগেছে এরপর আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আগুনের যে ভয়াবহতা সেটি কিন্তু ছড়িয়ে পড়ে। এবং এই এলাকার আগুন লাগার পর প্রথমে কিন্তু সাধারণ মানুষজন সবার আগে কিন্তু এখানে ছুটে আসে এবং তারা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এরপর যেহেতু আগুনের ভয়াবহতা বেশি থাকে, ফায়ার সার্ভিসের সদস্যদেরকে খবর দেওয়া হলে একে একে ফায়ার সার্ভিসের প্রায় 9টি ইউনিট এখনো পর্যন্ত কিন্তু গতকাল রাত থেকে এখানে কাজ করছেন। তবে আমরা দেখছি এখানে একটি বড় শেড ছিল যেখানে জুটগুলো রাখা হতো, তবে আগুনের কারণে শেডটি পুরোপুরি ভেঙে গেছে। এখন কিছু অংশে কিন্তু আগুনের যে তীব্রতা সেটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে ফায়ার সার্ভিস। এবং আমরা দেখছি এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কেন আনা সম্ভব হয়নি সেটি হচ্ছে জুটের কারণে আসলে সব জায়গায় কাপড় সহ বিভিন্ন দাহ্য পদার্থ রয়েছে, সেই কারণে কিন্তু আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আর যেহেতু প্লাস্টিক গোডাউনও ছিল সেই কারণে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যদেরকে কিন্তু অনেকটাই বেগ পেতে হচ্ছে। এবং আমরা দেখেছি পার্শ্ববর্তী যে অন্যান্য এই গোডাউনগুলোর পাশে বিভিন্ন ধরনের যে স্থাপনাগুলো ছিল, বিশেষ করে কয়েকটি গাড়ির স্থাপনা ছিল, আমরা আগেই বলেছি বসতঘর ছিল, সেই সব জায়গায়ও কিন্তু কিছু কিছু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভয়াবহ আগুনের ঘটনায়। এবং আপনারা আসলে দেখতে পাচ্ছেন গতকাল রাত 2টার দিকে কিন্তু এই আগুনের সূত্রপাত হয় এবং এরপর কিন্তু ফায়ার সার্ভিস, এলাকাবাসী এবং পার্শ্ববর্তী এই এলাকার যারা সাধারণ মানুষজন রয়েছে তারা সবাই মিলে কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকার কারণে এখনো পর্যন্ত কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের 9টি ইউনিট কাজ করছে। কিছুক্ষণের মধ্যে বা আগুন নিয়ন্ত্রণে আসলে ফায়ার সার্ভিস থেকে আমাদেরকে পুরোপুরি তথ্য জানানো হবে এবং কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে সেই বিষয়টিও আমাদেরকে এখনো নিশ্চিত করে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের বাকলিয়া অ্যাক্সেস রোড এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি ছিলাম চট্টগ্রামের বাকলিয়ায়। খুলনার রূপসা উপজেলায় কৃষি ব্যাংকের লকার ভেঙে 16 লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। এই মুহূর্তে খুলনার রূপসায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। খুলনার রূপসা উপজেলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের রূপসা ঘাট শাখায় যে লুটের ঘটনা ঘটেছে সেটির সর্বশেষ খবর হচ্ছে এখানে আসলে ব্যাংক কর্তৃপক্ষ একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। সংশ্লিষ্ট যে থানা আছে সেই থানায় মামলা দায়ের হবে। আমরা দেখছি যে কৃষি ব্যাংকের এই মুহূর্তে আজকে শনিবার হওয়ায় এখানে কিন্তু আসলে ব্যাংক খোলার কোনো আসলে প্রস্তুতি নেই। গতকাল রাতে আসলে 10টার পর এখানকার যারা স্থানীয়রা আছেন তারা ব্যাংকের যে মূল গেট সেটি আসলে তালার ভাঙা অবস্থা দেখতে পান এবং স্থানীয়রা আসলে ব্যাংক কর্মকর্তা এবং পুলিশকে খবর দেওয়ার পর তারা আসলে এখানে এসে দেখেন যে ব্যাংকের মূল গেট সহ
5টি গেটের 5টি তালা আসলে ভাঙা হয়েছে এবং সেই 5টি তালা ভেঙে ব্যাংকের লকার থেকে 16 লাখ টাকা মতো নিয়ে যাওয়া হয়েছে। এটি আসলে ব্যাংকের যিনি ম্যানেজার তিনি জানিয়েছেন এখান থেকে প্রায় 16 লাখ টাকা ছিল এবং সেটি আসলে দুর্বৃত্তরা নিয়ে গিয়েছে এবং পুলিশ এসেছে তার পরপর এবং পুলিশ এসে তাদের যে সিসিটিভি ফুটেজ সেটি আসলে নিয়ে গেছে এবং ব্যাংকে ঠিক কখন এই ঘটনাটি ঘটেছে সেটি আসলে এই মুহূর্তে পুলিশের কেউ বলতে পারেনি। তারা আসলে সিসিটিভি ফুটেজ এই মুহূর্তে বিশ্লেষণ করছেন এবং তারা এরপরই আসলে জানাবেন যে আসলে ঘটনা কোন দিকে যাচ্ছে। এদিকে ব্যাংক কর্তৃপক্ষ আসলে বলছে যে তাদের আসলে নিয়মিত যে টাকাটা আসলে না রাখলেই নয়, এত কম পরিমাণ টাকা আসলে ছিল, এটির আসলে মূল টাকাটি বা বড় অঙ্কের টাকাটি আগেই তাদের মূল ব্রাঞ্চে আসলে সেটি নিয়ে যাওয়া হয় এবং ব্যাংক কর্মকর্তারা আশ্বস্ত করেছেন যে এটি নিয়ে আসলে গ্রাহকদের আসলে কোনো রকম চিন্তার কোনো কারণ নেই এবং তাদের কোনো টাকা বা তাদের রক্ষিত কোনো টাকার আসলে এই লুট হওয়ার কারণে আসলে ক্ষতি হবে না, এইটি আসলে তারা আশ্বস্ত করেছেন এবং তারা আসলে বলছেন যে আগামীকাল রবিবার যে নির্ধারিত সময় সেই নির্ধারিত সময় থেকে ব্যাংকের যে স্বাভাবিক কার্যক্রম সেটি আসলে চলমান থাকবে। আমরা এখানে আসলে দেখছি সকাল থেকে উৎসুক অনেক মানুষ আসলে এখানে খোঁজ খবর নিচ্ছেন বা দেখতে আসছেন। পাশাপাশি আমরা এখানে দেখছি রূপসা থানার যারা পুলিশের যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এখানে এসছেন এবং তারা কিন্তু আসলে এখানে খোঁজ খবর নিচ্ছেন এবং পাশাপাশি আমরা ব্যাংকের যে মূল ভবন বা সেখানে আমরা দেখেছি বেশ কয়েকজন কর্মকর্তা আসলে ভেতরে অবস্থান করছেন এবং আপনারা যে পিছনে ভবনটি দেখছেন 3তলা ভবনটির দোতলায় আসলে কৃষি ব্যাংক অবস্থিত, এছাড়া অন্যান্য ভবনটিতে অন্যান্য আরো বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে কৃষি ব্যাংক লুটের যে ঘটনা তার সবশেষ। কৃষি ব্যাংক লুটের খবর জানছিলাম খুলনার রূপসা থেকে। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। সিলেটের ভোলাগঞ্জের পাথর ক্লিংকার তৈরির উপযোগী হওয়ায় পাথর খেকো হয়ে উঠেছে অসাধু একটি চক্র, এমনটাই মনে করছেন ভূতত্ত্ববিদরা। নির্মাণ প্রকৌশলীদের দাবি বর্তমানে দেশে ক্লিংকার তৈরি হয় না, তাই পাথর না তুলে বরং এর পর্যটন মূল্যকে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। MS আরিফিনের রিপোর্ট। সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর হারিয়ে যাওয়ার পর সরগরম পুরো দেশ। পর্যটন শিল্পে ভিন্ন মাত্রা যোগ করা এই পাথর আবার স্বস্থানে ফেরাতে চলছে অভিযান, বিশাল কর্মযজ্ঞ। হঠাৎ কেন চুরি হলো এই পাথর, এর বাণিজ্যিক ব্যবহারই বাকি? বিজ্ঞান বলছে লাইমস্টোন বা চুনা পাথরকে উচ্চ তাপে পুড়িয়ে পাওয়া যায় সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল ক্লিংকার। দেশের একমাত্র ভূগর্ভস্থ কঠিন শিলার খনি দিনাজপুরের মধ্যপাড়া থেকে উত্তোলিত পাথর অবকাঠামো নির্মাণে ব্যবহার হলেও তা ক্লিংকার তৈরির উপযোগী নয়। এখন পর্যন্ত দেশে দরকারি ক্লিংকারের শতভাগ চাহিদা মেটে আমদানিতে। আমাদের দেশে লাইমস্টোন আসলে রিজার্ভ নাই বললেই চলে। যেটা ভোলাগঞ্জে পাচ্ছি, দিস ইজ নট আওয়ার লাইমস্টোন, ইটস জাস্ট রিভার দিয়ে ক্যারিং করে আসা মিলিয়ন্স অফ ইয়ার্স ধরে এখানে এসে জমা হচ্ছে, যেটা আসলে আমাদের চাহিদার তুলনায় অনেক অপ্রতুল। ক্লিংকার যেটা উৎপাদন হয় সেটা অ্যাকচুয়ালি লাল পাথর, যেটা আমরা ইম্পোর্ট করি ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না এইসব দেশ থেকে। ভূতত্ত্ববিদদের ধারণা সিমেন্ট তৈরিতে দরকারি লাইমস্টোন বা সাদা পাথর ব্যবহারের হাতছানিতেই অসাধু চক্রের কবলে পড়েছে ভোলাগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। লাইমস্টোনের কালার সাদা ছাড়াও অন্য কালারও হতে পারে, কিন্তু লাইমস্টোনের গুরুত্বটা হলো লাইমস্টোন সোর্স অফ সিমেন্ট, এটা একটা মেজর ইম্পর্টেন্ট এটার। আর একটা হলো লাইমস্টোনের আপনার ইন্ডাস্ট্রিয়াল কিছু অ্যাপ্লিকেশন আছে। সারফেসেরগুলো হয়তো সবাই নিয়ে গেছে, সাবসারফেসে কিন্তু এখন আছে। এদিকে নির্মাণ প্রকৌশলীরা বলছেন দেশে কোনো ক্লিংকার তৈরি হয় না, তাই ভোলাগঞ্জের সাদা পাথরের নেই বিশেষ বাণিজ্যিক ব্যবহার। এর বিক্রয় মূল্যের চেয়ে যুগের পর যুগ এর পর্যটন মূল্যকে কাজে লাগিয়ে আয় করা সম্ভব অনেক বেশি অর্থ, রাজস্ব। ভোলাগঞ্জের পাথরটা খুব সুন্দর একটা জায়গা, ওটা খুব পর্যটন শিল্পর খাতেই বেশি ভালো। কখনো পাথর উত্তোলনের দরকার হলে তা যেন বৈজ্ঞানিক উপায়ে করা হয়, সেই তাগিদও বিশেষজ্ঞদের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরী। ভরা বর্ষায় ঢাকার আশেপাশে প্রতিটি নদী ফিরে পেয়েছে প্রাণ। চলছে পালতোলা নৌকা, ধরা হচ্ছে মাছ, তবে সবটুকুই ক্ষণিকের। শুষ্ক মৌসুমে আবারও এই নদী হবে দূষণের শিকার, হারিয়ে যাবে জীববৈচিত্র্য। সমস্যাটি সম্পর্কে নিশ্চিত জানলেও জনবল সংকট কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির দোহাই দিচ্ছেন দায়িত্বশীলরা। অন্যদিকে যোগ্য ব্যক্তিকে নদী রক্ষার দায়িত্ব দেওয়ার পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ পরিবেশবিদদের। ধ্রুব ব্যানার্জির রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ সালাউদ্দিন এবং মোবারক হোসেন শুভ। গহিনী গাঙ্গে দলাম পারি গাঙ্গে, ঠিক ঠিকানা পাইলাম না, উতাল পাতাল ঢেউ রে গাঙ্গে, ভাও বাতাস তো বুঝলাম না।
এই রাগ বৃষ্টির আহ্বানে তানসেনের সেই মেঘমল্লার নয়, এই লহরী ভরা গাঙে মাঝির ভরাট কণ্ঠের, বাধ্য হয়ে যার সঙ্গী হচ্ছে কল্লোল। এ যেন ষোড়শী কন্যার উত্তাল নৃত্য, তালে তালে আছড়ে পড়ছে কুলে, নুপুরের নিক্কণ হয়ে কানে বাজছে তরঙ্গ, মোহনীয় রূপে সেজেছে উজান থেকে ভাটি। ভাবা যায় বুড়িগঙ্গাকে নিয়ে এমন উপমা যে নদী দেখে আলেকজান্ডার টলেমি কিংবা হিউয়েন সাংয়ের কলম দোর্দণ্ড প্রতাপে লিখেছে বাংলার সমৃদ্ধ ইতিহাস, সেই নদী আবারও হয়েছে নবযৌবনা, জেগেছে প্রাণ, আর তাতে পাল তুলেছে ডিঙি নৌকা। ভরা কটালের উত্তাল ঢেউ যেন দিচ্ছে শুষ্ক মৌসুমে নির্মম নির্যাতনের হাজারো নালিশ। আমরা ওই বোতল লয়ে আইছে নৌকা দিয়া পানি নেওয়ার জন্য, এটা খাইলে 12 মাইয়া রুগী ভালো হয়ে যেত। এখন তো পানি একদম পরিষ্কার, পানিতে নদীতে গোসল করা যায়। তুরাগ, শীতলক্ষা, বালু কিংবা ধলেশ্বরী, আষাঢ় শ্রাবণের অঝোর ধারা যেন নদী কদম্বে করেছে প্রাণ প্রতিষ্ঠা। তিলোত্তমা ঢাকা হয়েছে স্রোতস্বিনী নদী বেষ্টিত পুরনো সেই প্রাণের শহর। অন গোসল করন যায় সব একটা ফ্রেশ, আর কিছুদিন পরে পানিটা কমে যাবো গা, পচে যায় পানি। এখন সবাই কাজ করতে পারে, করলে গোসল করে সবাই করে। এসব নদী এখন আর কালিদাসের কাব্যের মতো সর্বদা বয়ে চলা প্রমত্তা কোনো জলপ্রবাহ নয়। সময়ের বিবর্তনে বদলেছে এর রূপ, বদলেছে নদীতটের জীবনযাত্রা। ঢাকার আশেপাশের প্রতিটি নদীতে এখন টলটলে পানি। নগরবাসী খুব সহজেই তাদের দৈনন্দিন কাজকর্ম এই পানি দিয়েই সারতে পারছেন। প্রশ্ন হলো, বর্ষা মৌসুম শেষ হলে যখন শুকনো মৌসুম চলে আসে, তখন এই পরিষ্কার পানি কোথায় হারিয়ে যায়? কাঁটাতারের বেড়াজালে যেমন বন্দী হয় মানব জীবন, ঠিক তেমনি শুষ্ক মৌসুমে নদীবন্দী হয় শুধু গুটি কয়েক মানুষের সচেতনতার স্লোগানে। রাজধানীর আশপাশের নদীতে প্রতি লিটার পানিতে থাকে মাত্র 0.5 থেকে 3.5 মিলিগ্রাম অক্সিজেন, যেখানে নিকষ কালো পানিতে হারিয়ে যায় নদীবক্ষের অপার সৌন্দর্য। নদী দূষণে ভাঙে খাদ্য শৃঙ্খল। মাছ নাই একটু গাঙ্গে, আগে কত গুঁড়ো মাছ আসিল, বড় মাছ আসিল, এই পানি খারাপ হওয়াতে সেটা আগুন পুষ মাসও বেশি, একের পানি একের লুত হয়ে যায়। দূষণের এই প্রতিযোগিতা চলছে বছরের পর বছর ধরে, তবে এখনো আছে প্রশাসনের নির্লিপ্ততা। দীর্ঘ সময় পেরোলেও দৃষ্টান্ত স্থাপনে ব্যর্থ দায়িত্বশীলরা এখনো দিচ্ছেন জনবল সংকট কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির দোহাই। আমরা চাচ্ছি যে 2-1টা জায়গায় আমরা একটু দৃষ্টান্ত সৃষ্টি করি, সেজন্য আমরা আপাতত তুরাগটা বেছে নিয়েছি এবং শ্যামপুরের যে ডাইং ফ্যাক্টরিগুলো আছে, আমাদের যে মনিটরিং ক্যাপাসিটি এটা আসলে খুবই সীমিত, এবং একই সাথে দেশের সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, আপনাকে অভিযানে যেতে গেলে তো বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য লাগবে, সেখানে আমাদের একটু চ্যালেঞ্জ রয়ে গেছে। বিশেষজ্ঞরাও দায় দিচ্ছেন পরিবেশ অধিদপ্তরকেই, বলছেন অধিদপ্তরের মূল দায়িত্ব পালন করতে আসা কর্মকর্তাদের তালিকা দীর্ঘ হয়েছে ঠিকই, তবে প্রাপ্য বুঝে পায়নি নদী। পরিস্থিতির মহাপরিচালক তিনি সবসময় ডেপুটেশনে আসেন, তিনি যখন 1 বছর 2 বছর 3 বছর তার কাছে কিছু আসে যায় না, কারণ উনি মনে করেন আমার এটা একটা ভালো পোস্টিং এবং এটা ট্রানজিটের মতো। এই পরিবেশিত যত ডিজি আসছেন প্রত্যেকেই তার পরবর্তী প্রমোশন হচ্ছে সচিব। উনি যদি মানে খুব দায়িত্ব নিয়ে মানে আইন প্রয়োগের যদি ব্যবস্থা না নেন, তিনি যদি প্রপার নির্দেশনা না দেন, তাহলে তো আপনি নিচেওয়ালারা তো সেভাবে দায়িত্ব পালন করবে না। এটুকুই নয়, বিশেষজ্ঞ বলছেন নদী দূষণ ঠেকাতে একসঙ্গে দায়িত্বশীল আচরণ করতে হবে পরিবেশ অধিদপ্তর, স্থানীয় সরকার, BIWTA সহ সবাইকে। তবেই বাঁচবে বুড়িগঙ্গা থেকে ধলেশ্বরী, বাঁচবে জীববৈচিত্র্য। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরো থাকছে। বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চল, প্রাণহানি প্রায় 200। ভারতের কাশ্মীরে আকস্মিক বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত 60 জনের মৃত্যু, চলছে উদ্ধার অভিযান। বিশ্বব্যাংকের হিসেবে প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের দিক থেকে বাংলাদেশের অবস্থান শীর্ষ 10-এ। 2005 থেকে 2022 সালের মধ্যে এর ব্যবহার 3 গুণের বেশি বেড়েছে। এমনকি রাজধানীর প্রায় 80% ড্রেনই পলিথিনে আবদ্ধ। এই অবস্থায় বলাই যায় শহরের জলাবদ্ধতার অন্যতম কারণ এই পলিথিন ব্যাগ। সবাই সবকিছু জানে বোঝে, তবুও
কোনোভাবেই বন্ধ হচ্ছে না পলিথিনের ব্যবহার। বিকল্প উদ্যোগ দৃশ্যমান না থাকলেও খোদ পরিবেশ উপদেষ্টা নাগরিকদের বদঅভ্যাস দূর করার পরামর্শ দিয়েছেন। আশরাফুল ইসলামকে সঙ্গে নিয়ে আলামিন তুষারের রিপোর্ট। দোকানের তাক হয়ে ক্রেতার হাত ধরে তার বাড়ি, প্রয়োজন প্রায় শেষ। এবার এক গুচ্ছ ময়লা নিজের ভেতরে নিয়ে তার জায়গা ভাগাড়ে। কারো কারো ভাগ্যে সেটাও জোটে না, জায়গা হয় শহরের নালায়, নর্দমায় বা শহরের পথে প্রান্তরে। পরবর্তীতে একটু বৃষ্টিতেই পানি প্রবাহের সকল পথ আটকে রাখা এসব পলিথিনে তলিয়ে যায় শহর। এর দায় আসলে কার? ঠিকঠাক পরিষ্কার না করার দায় যেমন দায়িত্বরত প্রতিষ্ঠানের আছে, তেমনি নাগরিকদের অসচেতনতাকেও সমানভাবে দায়ী করছেন নাগরিকরাই। পলিথিন একটা বলতে 10টা চা, যার 2টা এক্সট্রা দেয় দেবো। আমি তো একটা পলিথিন না দেই, আমার কাছে কেউ মাল কিনবো না। কম দামে কিছু পাওয়া যায় অল্টারনেট, এটা খুঁজে বের করতে হবে। অবশ্য এর জন্য পলিথিনের সহজলভ্যতাকে দুষছেন অনেকে। এটা কোম্পানিটা বন্ধ করা পর্যন্ত দোকানদারে তারা বেচতেই থাকে। পলিথিন দরকার কি বাংলাদেশে? পরিবেশ যোগ্য যেগুলো আছে ওটা দিক, আমরা বাধ্য হই। নিজের বৈশিষ্ট্যের জেরে বাজার দখলে নিচ্ছে প্লাস্টিক পণ্য। এ ধরনের বহু পণ্যকে রিসাইকেল করা গেলেও পলিথিনের ব্যাপারে সেটা বেশ ব্যয় সাপেক্ষ। প্যাকেট খোলার পরেও ভেতরে আরও একটি প্লাস্টিকের টুকরো দেখা যাচ্ছে, যদিও বলা হচ্ছে যে এই যে প্লাস্টিকের টুকরোর মাধ্যমে এই ধরনের খাবারের লাইফ সাইকেলকে বাড়ানো হয়। তবে দেখতেই পাচ্ছেন কিভাবে ফাঙ্গাস পড়ে গেছে। তাহলে লাইফ সাইকেলকে আসলেই বাড়ানো গেল? যেখানে প্লাস্টিক বা পলিথিনের ব্যবহার দিনকে দিন কমানোর কথা বলা হচ্ছে, সেই জায়গায় এসে এভাবে মিনি প্যাকের পরে মিনি প্যাক দিয়ে প্লাস্টিকের এই বাড়ানো ব্যবহার কতটা যুক্তিযুক্ত? যদিও এ ধরনের পণ্যের বর্জ্য ব্যবস্থাপনায় এরই মাঝে ইপিআর নির্দেশিকা প্রণয়নকে সাধুবাদ জানিয়েছে দেশের প্লাস্টিক পণ্যের ব্যবসায়ীদের সংগঠন। এতে উৎপাদক প্রতিষ্ঠানগুলো বাজার থেকে তাদের পণ্যের বর্জ্য সরিয়ে নিতে বাধ্য হবে বলেও মনে করেন তারা। ইটস এ নিউ কনসেপ্ট, এটা হয়তো সময় লাগবে, বাট ইট ইজ ভেরি গুড ইনিশিয়েটিভ। এটার কোনো বিকল্প আসা নেই এখন পর্যন্ত। তো এটা এমন একটা পরিস্থিতি যেটা পুরোটা আমাদের হাতে না। দায়িত্বশীলদের সদিচ্ছা থাকলেই কেবল পলিথিনের বিকল্প বাজার তৈরি করা সম্ভব বলে মনে করেন এই পরিবেশবিদ। এর দায় পরিবেশ মন্ত্রণালয়কে অনেকাংশে বহন করতে হবে। কেউ যদি বলে, কেউ শুনে না, আপনি প্রয়োগ করেন, কিছুই হবে না বলে কিছুই করবেন না, তাহলে জনগণের ট্যাক্সের টাকায় এরকম অধিদপ্তর দেখার যৌক্তিকতা কোথায়? এ ধরনের ব্যাগের উৎপাদন বন্ধে সরকার তৎপর উল্লেখ করে পরিবেশ ও বন উপদেষ্টা বলছেন বিকল্প সমাজেই আছে, তাই নাগরিকদের তাদের বদঅভ্যাস দূর করার আহ্বান তার। আমাকে সরকার কেন বিকল্প দিল না এটা চিন্তা করলে তো হবে না। আপনাকে অভ্যাস করতে হবে বাসা থেকে ব্যাগ নিয়ে যাওয়ার। যেখানে আপনার বুড়িগঙ্গা নদীর নিচে 5 থেকে 7 ফিট আপনার হচ্ছে পলিথিন, সেখানে এইটা শুনলে তো আমার হবে না। আমাকে আমার যে কাজটা সেটা করতেই হবে। 2002 সাল থেকে উৎপাদন নিষিদ্ধ হলেও তথ্য বলছে প্রতিদিন দেশের প্রায় 3000 কারখানায় 1,40,00,000 পলিথিন তৈরি হচ্ছে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। অষ্টমী উপলক্ষে রাজধানী সহ সারা দেশের মন্দিরে মন্দিরে চলছে নানা আয়োজন। এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি এবং সিরাজগঞ্জে আছেন রিঙ্কু কুণ্ডু। সরাসরি প্রথমে যাচ্ছি ধ্রুবর কাছে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এই মুহূর্তে শ্রীকৃষ্ণকে বরণ করে নেওয়ার যে প্রক্রিয়া, বরণ করার প্রক্রিয়াটা চলছে এবং এখানে যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন, যারা এখানকার আয়োজক আছেন, সবাই মিলে ফুল এবং তাদের যে ফুল সহ বস্ত্র সহ তাদের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতায় শ্রীকৃষ্ণকে বরণ করে নিয়েছেন। আমরা আজকে ঠিক সকালে এসে যেটা দেখতে পেয়েছি, সকাল 6টার পর থেকেই মূলত এখানে আনুষ্ঠানিকতা শুরু হয় এবং পুরো যে আজকে যে দিনব্যাপী যে অনুষ্ঠান, সেই দিনব্যাপী অনুষ্ঠানের যে মূল আনুষ্ঠানিকতার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা কিন্তু শুরু হয়ে যায় এবং বেলা ঠিক 8টার দিকে এখানে যে গীতা যজ্ঞের যে প্রথমের যে আনুষ্ঠানিকতা রয়েছে, যেমন মূল পূজায় যাওয়ার আগে যে প্রথম পূজায় যে পূজা রয়েছে সেই পূজাটা করা হয় এবং প্রথমেই আংশিক চণ্ডী পাঠ করা হয় এবং এখানে আজকে যারা এসেছেন এবং পরিচালনার দায়িত্বে কিন্তু রয়েছেন সীতাকুণ্ড চট্টগ্রামের যে মিশনটি রয়েছে, সেই মিশন থেকে এখানে মূল যে গীতা যজ্ঞের কিন্তু আয়োজন করা হয়েছে আজকে এটি দিয়ে, অর্থাৎ গীতা যজ্ঞের মাধ্যমে আজকের যে ঢাকেশ্বরী মন্দিরের আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হচ্ছে। এরপর ধাপে ধাপে আরও কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। গীতা যজ্ঞের পর বিকেলে র্যালি বের হবে এবং র্যালি বের হওয়ার পরে মূলত আজকে রাতের বেলায় ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমীর যে পূজা, সেই পূজা কিন্তু অনুষ্ঠিত হবে। এবারে জন্মাষ্টমী যেহেতু দুদিনে পড়েছে, সেক্ষেত্রে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বেশ কয়েকজন আছে বা বেশ
দুটি পক্ষ রয়েছে, যারা অনেকেই বিশ্বাস করেন যে গতকালকে রাতে অনেকেই পুজো সেরেছেন, আবার আজকে রাতেও অনেকে মূলত পুজো সারবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে যারা আছেন তারা খুব আনন্দের মাধ্যমে আজকের যে দিনটি, জন্মাষ্টমীর দিনটি, সেটি পালন করছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল ঢাকেশ্বরী মন্দির থেকে আমার কাছে সবশেষ। সারা দেশে আনুষ্ঠানিকতা চলছে। একটু আমরা যাব সিরাজগঞ্জে, সেখানে আছেন সহকর্মী রিঙ্কু কুঞ্জু। বিপুল দেশ ও জাতির মঙ্গল কামনা এবং শ্রীকৃষ্ণের বাণী অর্থাৎ কৃষ্ণের দমন, সৃষ্টির পালন, শ্রীকৃষ্ণের বাণী সবার মাঝে ছড়িয়ে দিতে এবং বিশ্ব শান্তি করবে তাদের এই জন্মাষ্টমী উৎসব এবং র্যালি ছাড়াও সারাদিন ব্যাপী কীর্তন, যজ্ঞ, ধর্মীয় পূজা, কৃষ্ণ পূজা সব বিভিন্ন অনুষ্ঠান আসলে আয়োজন করা হচ্ছে সিরাজগঞ্জে। এবং সেই আয়োজনটা আমরা দেখছিলাম এবং বর্ণাঢ্য র্যালির যে প্রস্তুতি অর্থাৎ জন্মাষ্টমীর যে র্যালি সেই প্রস্তুতি আসলে চলছে। এবং এই যে শহরের যে বিভিন্ন মন্দির আছে, শহরতলি বিভিন্ন মন্দির থেকে কিন্তু এখানে জড়ো হচ্ছে এবং সিরাজগঞ্জ শহরের এই মুজিব সড়কে জড়ো হচ্ছে এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে র্যালিটি শুরু হবে। সেই সাথে আমরা যদি বলি যে সিরাজগঞ্জের অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে অর্থাৎ অন্যান্য উপজেলায় কিন্তু আসলে এই যে জন্মাষ্টমী র্যালি সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। কথা বলা যায় যে দিনব্যাপী নানা অনুষ্ঠান মধ্যে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবং সেই সাথে রাতে ধর্মীয় পূজা এবং কৃষ্ণ পূজা এবং কীর্তন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি। এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে জন্মাষ্টমী আয়োজনের সবশেষ খবর। জন্মাষ্টমী আয়োজনে নানা খবর জানছিলাম সিরাজগঞ্জ ও ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে। কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া 5 বাংলাদেশি জেলেকে 4 দিনেও ফেরত দেয়নি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এতে জেলে পরিবারগুলোর দিন কাটছে উদ্বেগ ও উৎকণ্ঠায়। প্রশাসন বলছে জেলেদের ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। নাফ নদীর মোহনা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরছিলেন কক্সবাজারের টেকনাফের শাহপরীদ্বীপের জালিয়াপাড়ার 5 জেলে। এক পর্যায়ে তারা জলসীমার মিয়ানমারের নাইখংদিয়া অংশে ঢুকে পড়েন। এ সময় আরাকান আর্মির সদস্যরা স্পিড বুটে এসে অস্ত্রের মুখে তাদের ধরে নিয়ে যায়। এরপর থেকেই তাদের আর কোনো খোঁজ নেই। এখন জেলে পরিবারের সদস্যরা রয়েছেন চরম উদ্বেগ উৎকণ্ঠায়। আমি অতি দরিদ্র মানুষ, আপনারা দেখতেছেন আমার ঘর বাড়ি কিরকম। আমি খুবই ঋণের মাধ্যমে জিনিসটা করে জুড়াইছি আমি, কেন আমার ফ্যামিলিটার জন্য একটু ডেভেলপ হয়, 2টা ডাল ভাত খাইতে পারে বাঁচি থাকে, ওই চিন্তা ভাবনা করি। যদি নাম নদীর মাঝে এরকম যদি চলে থাকে তাহলে আমরার অবস্থা কি হবে? আমরার অবস্থা তো অনেক খারাপ হয়ে যাবে। সেই জন্য আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের নিরাপত্তার জন্য কি করবেন না করবেন। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করেছেন স্বজনরা। তাদের ফিরিয়ে আনতে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের প্রশাসক। আশা করি কোস্টগার্ড, বিজিবি, ইউনোসারের মাধ্যমে কোস্টগার্ড, বিজিবি প্রসেসটায় আমরা আমাদের এই 5 জনকে হয়তোবা বাংলাদেশে ফেরত পাবো বলে আমি আশা করছি। বিজিবি বলছে সীমান্ত এলাকা সংবেদনশীল হওয়ায় জেলেদের আরও বেশি সতর্ক হতে হবে। আমাদের জেলে যারা আছে আমরা বিগত দিনে প্রায় প্রতিদিনই বা সবসময় তাদেরকে আমরা সতর্ক করি, সেন্সিটাইজ করি যেন কোনোভাবেই তারা মাছ ধরার সময় যেন সীমান্ত অতিক্রম না করে। ধরে নিয়ে যাওয়া জেলেদের মধ্যে রয়েছেন নৌকার মালিক মোহাম্মদ ইসমাইলের পরিবারের 3 সদস্য সহ 5 জন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ারের সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুর মান 55, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 86%।
চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 53, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 91। রাজশাহী বিভাগে বায়ুমান 78, যেটি সন্তোষজনক, আর্দ্রতা 88। সিলেট বিভাগে বায়ুর মান 64, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 92%। খুলনা বিভাগে বায়ুমান 60, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 89। বরিশাল বিভাগে বায়ুর মান 59, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 87। রংপুর বিভাগের বায়ুর মান 86, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 83। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 71, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 85%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 53 আর সবচেয়ে খারাপ রংপুরে 86। দেখছেন সকালের সময়। ভয়াবহ বন্যা ভূমিধসে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে অন্তত 194 জনের মৃত্যু হয়েছে। ভেসে গেছে ঘরবাড়ি, সড়ক এবং স্কুল। এছাড়া ত্রাণ বিতরণকালে খারাপ আবহাওয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট সহ প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। সরকারি হিসাব বলছে, চলতি বর্ষায় স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতে দেশ জুড়ে শত শত মানুষের প্রাণহানি ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে ভারত অধিকৃত কাশ্মীরের কিশতওয়াড় শহরে আকস্মিক বন্যায় নিহত হওয়া অর্ধশতাধিক মরদেহ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ প্রায় বেশ কয়েকজন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কোনো চুক্তি ছাড়াই শেষ হলো ট্রাম্প পুতিনের 4 ঘন্টার বৈঠক। আলোচনায় অগ্রগতির দাবি মার্কিন প্রেসিডেন্টের, শান্তি প্রক্রিয়ায় বাধা না দিতে পুতিনের হুঁশিয়ারি। চট্টগ্রামের বাকলিয়ায় প্লাস্টিক কারখানার আগুন, ফায়ার সার্ভিসের 4 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। বিপুল ক্ষয়ক্ষতি, জানা যায়নি অগ্নিকাণ্ডের কারণ। এবং মূল গেট থেকে লকার ভাঙা হয় 6টি তালা। খুলনার রূপসায় কৃষি ব্যাংক থেকে প্রায় 16 লাখ টাকা চুরি, জিজ্ঞাসাবাদের জন্য 3 নিরাপত্তা কর্মী পুলিশ হেফাজতে। এই ছিল সকালের সময়, সঙ্গেই থাকুন সময়ের।